সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটির গ্যাজেট প্রকাশ। শনিবার সংলাপের প্রথম দিনে বিএনপির সাথে আলোচনায় বসছে উপদেষ্টা পরিষদ। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে, একটু কামিং করতে পারি। এরপরে তো আরো বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে। বাতিল হবে নিপীড়নের হাতিয়ার ডিজিটাল সিকিউরিটি আইন, স্পষ্ট করলেন আইন উপদেষ্টা। নাগরিক সুরক্ষায় প্রণয়ন হবে নতুন আইন। 5 কোটিতে ডিসি পদায়ন সংক্রান্ত স্ক্রিনশট নিয়ে তোলপাড়, চ্যালেঞ্জ করলেন জনপ্রশাসন সচিব। তদন্ত হবে 3 উপদেষ্টার সমন্বয়। আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন। ফোনের ভিতরে চার্জার লাগানো আছে এবং ব্যাটারিটি আসলে চার্জড হচ্ছে, তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই স্ক্রিনশটটি আপাত দৃষ্টিকোণ থেকে এডিটেড বলে মনে হচ্ছে না। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র গ্রেফতার। 2 সপ্তাহে 400 গুমের অভিযোগ। শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে নাগরিক কমিটির আবেদন। টানা বৃষ্টি, জলাবদ্ধতায় রাজধানীতে চিরচেনা ভোগান্তি। যান সংকট, বাড়তি ভাড়া বাড়িয়েছে দুর্ভোগ। শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। একদিকে গাড়ি চলাচল করতে সমস্যা হইতেছে, আরেকদিকে লোকজন চলাফেরা করতে সমস্যা হইতেছে। খুব কষ্ট ভাই, আর পারতেছি। বৃষ্টির যে ধারা, সেই ধারা আমাদের এখন পর্যন্ত আমাদের প্রেডিকশন অনুযায়ী আরও 2 দিন মোটামুটি অব্যাহত থাকার সম্ভাবনা আছে। হিজবুল্লাহর তীব্র প্রতিরোধে স্থল অভিযান বন্ধের সিদ্ধান্ত ইসরায়েলের। আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। দেশে ফিরতে চান সরকারের সহযোগিতা। আমার বাসার চারিদিক দিয়ে বাসা সম্পূর্ণ বাসা ভেঙে গেছে। আমরা লেবাননে অনেক কষ্টে আছি, আমরা বাংলাদেশে যেতে চাই, আমরা বাঁচতে চাই, আমরা মরণ চাই না এই দেশে থেকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনীন আহসান। শনিবার দুপুরে প্রথম দল হিসেবে বিএনপির সঙ্গে সংলাপ করবে উপদেষ্টা পরিষদ। সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া কাতার ও মালদ্বীপের সাথে বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি করেছে বলেও জানান তিনি। বৈঠকে শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষের বিষয়ে আলোচনা ছাড়াও চূড়ান্ত হয়েছে রপ্তানি নীতি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কাতার ও মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, চুক্তির ফলে সংশ্লিষ্ট 2 দেশের কারাগারে আটকে থাকা বাংলাদেশিরা ফিরতে পারবেন নিজ দেশে। মালদ্বীপের সাথে এবং কাতারের সাথে, এবং এটা হলে যেটা হবে যে আমরা আমাদের যারা বাংলাদেশি ভাই বোন যারা কাতার বা মালদ্বীপে সেন্টেন্সড হয়েছেন তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো, বা তারা তাদের যে টার্মগুলো, যেগুলো জেল টার্মগুলো হয়তো বা ওনারা বাংলাদেশে এসে এটা তাদের বাংলাদেশের মাটিতে তাদের এই জেল টার্ম তারা কমপ্লিট করতে পারবে। গেল কদিন ধরে আলোচনায় থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। জানানো হয়, শনিবার বিএনপির সঙ্গে আলোচনার মাধ্যমে শুরু হবে সংলাপ। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে, একটু কামিং করতে পারি। এরপরে তো আরো বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে, আরো অনেকগুলো দল থাকবে। বিএনপি ছাড়া আরো বেশ কিছু দল থাকবে। আপনি দেখবেন 2:30 থেকে একটানা মিটিং চলবে। আমি বিএনপির নাম বললাম, আরো আপনারা জানবেন না, একদিনে না, এটা হয়তো বা আরো আরেক সপ্তাহ চলবে, আর বা এই শনিবার হলো আর এক শনিবার হবে, এটা এখন আমি ফাইনালাইজ না। শিল্প কারখানায় চলমান শ্রমিক অসন্তোষের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের উপদেষ্টা মণ্ডলীকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যাতে এই সমস্যা, এই যে শ্রমিক ভাই বোনদের যে প্রোটেস্টটা, সেটার বিষয়ে তারা যেন তাৎক্ষণিক এবং এটার জন্য লাস্টিং একটা স্টেপ নেন।
ব্রিফিংয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের নানা অস্থিরতা প্রসঙ্গ উঠলে সেসব পুরোপুরি সঠিক নয় বলে উল্লেখ করেন প্রেস সচিব। এছাড়া 6টি সংস্কার কমিশনের মধ্যে 5টি চূড়ান্ত হয়েছে, আর একটি 2-1 দিনের মধ্যে চূড়ান্ত হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। 5টা কমিশন মোটামুটি ফাইনালাইজ, এটা জাস্ট ডিক্লারেশনটা বাকি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশে কোনো কালো আইন থাকবে না, যার অংশ হিসেবেই সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই আইন নিরাপত্তার নামে পুরো সমাজকে নিরাপত্তাহীন করে তুলেছিল বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে সাইবার সিকিউরিটি আইন সংশোধন বিষয়ক আলোচনায় এসব কথা বলেন আইন উপদেষ্টা। আলোচনায় বর্তমান সরকারের মেয়াদে সাইবার সিকিউরিটি আইনে কারো নামে যেন মামলা না হয় সে বিষয়ে সতর্ক থাকতে আইন উপদেষ্টার প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। 2020 সালে অনলাইন আলোচনার আয়োজন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা। সেই টকশোতে উঠে আসে ফ্যাসিস্ট হাসিনা শব্দটি। সেই সূত্র ধরেই খাদিজার নামে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়, যার অংশ হিসেবেই দীর্ঘ 15 মাস কারাগারে কাটাতে হয় তাকে। সেই সাইবার সিকিউরিটি আইন সংশোধনের বিষয়ক আলোচনায় নিজের ওপর নির্যাতনের কথা তুলে ধরেন খাদিজা। কাগজপত্র দেখানো হলো, 2 বছর পলাতক দেখানো হয়েছে, দেখানো হলো যে আমি ভার্সিটিতে গিয়েছি, পড়াশোনা করেছি, সবকিছু করেছি, কিন্তু তারা সেই জিনিসগুলো মানেনি, আমাকে অ্যাডাল্টদের মতো বিচার করেছে, আর আমি ন্যায্য বিচার পাইনি। তারপরে জেলখানার ব্যাপারে যদি যাই, আমি সুপার ওবেদুলের বিচার চাই স্যার। সে আমাকে অনেকভাবে মানসিকভাবে টর্চার করেছে, সে আমার মানবাধিকার ক্ষুণ্ণ করেছে। আমি আন্ডার ট্রায়ালে ছিলাম, সে আমাকে ফাঁসির আসামিদের সাথে ফেলে দিয়েছেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এই সেমিনারে অংশ নেন আইন সংশ্লিষ্ট অংশীজনেরা। সকলেরই দাবি ছিল শুধু নাম পরিবর্তন নয়, দ্রুততম সময়ে এমন আইন বাতিল করতে হবে। সকল নিবর্তনমূলক আইনে যারা আসলে ভিকটিম তাদের মুক্তি চাই। এই আইন সমাজের সুরক্ষা প্রদানের বিপরীতে আরো বিভক্তি তৈরির কারণ হয়েছিল বলে জানান আলোচকেরা। যে আইনগুলো কর্তৃত্ববাদী সরকারের কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে এবং তা স্থায়ীকরণের চিরস্থায়ী বন্দোবস্ত তৈরি করার অন্যতম হাতিয়ার হিসেবে তৈরি হয়েছিল এবং ব্যবহৃত হয়েছে, তার মধ্যে প্রায় শীর্ষে ছিল আইসিটি থেকে শুরু করে পরবর্তীতে ডিএসসি এবং পরবর্তীতে সিএসএ। এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। নতুন আইন প্রণয়ন এবং তা কার্যকর হবার আগে সংশ্লিষ্ট বিষয়গুলো কিভাবে সুরাহা করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আইন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা। এবং এই আইনে আমাদের পক্ষেও মামলা হয়ে গেছে 2টা, আমাদের কটূক্তি করার জন্য 2টা মামলা হয়েছে শুনছি, এবং কারা করেছে, কোন উদ্দেশ্যে করেছে। সো এটা আমাদের জন্য বিব্রতকর আর কি। তো আসিফ স্যারকে আমি আগেও বলেছি, আমাদের এই ক্যাবিনেটে আলোচনা হয়েছে। সো এইটাও আমি আসিফ স্যারকেও এখানেও সবার সামনেই বলছি, বা আপনারা যারা আইন বিশেষজ্ঞ আছেন, এই আইনটাকে ইমিডিয়েটলি কি করা যেতে পারে, সেটা বাতিল বা স্থগিত বা কোনো মামলা যাতে আর না নেওয়া হয় এই মুহূর্ত থেকে, আমাদের এই সিদ্ধান্তটা আসলে খুবই দ্রুত নিতে হবে। আইন উপদেষ্টা জানান, এমন আইনের মাধ্যমে হওয়া সকল মামলা প্রত্যাহারে কাজ করছে সরকার। আমার মনে হয় অবশ্যই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত, সেদিকে আমরা যাব। ঠিক এই মুহূর্তে পুরাটা বাতিল করব নাকি স্পিচ অফেন্স সব বাতিল করে দিব, সেটার ব্যাপারে আমি একটু, সাইমুম আছে, তারপর আমাদের মাহফুজুল হক সুপন আছে, তারা বিষয় বিশেষজ্ঞ, তারপর একদম আরও যদি কোনো বিষয় বিশেষজ্ঞ দেখে থেকে আমরা কথা বলে নিব। বাট আলটিমেট এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া। বিশেষ করে নতুন আইনে যাতে সকল পক্ষের মতামতের প্রকাশ পায় সে বিষয়ে ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে বলে জানান ডক্টর আসিফ নজরুল। সকল ধরনের কালা কানুন থেকে বাংলাদেশকে মুক্ত করব। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকা থেকে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রাত 8:30টার দিকে ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দায়ের করা একাধিক মামলার আসামি সাধন চন্দ্র মজুমদার। খাদ্য ব্যবসায়ী হলেও তাকেই খাদ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয় সে সময় বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। তার সময়ে ধান, চাল, গম সিন্ডিকেটের মাধ্যমে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি পায়। এখন পর্যন্ত 400টি গুমের অভিযোগ জমা পড়েছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কাছে।
এরই মধ্যে বিভিন্ন সংস্থার আয়নাঘর পরিদর্শন করে ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে মিল পাওয়া গেছে বলে জানিয়েছেন কমিশনের সদস্যরা। তবে কয়েক জায়গায় আয়নাঘরগুলোতে পরিবর্তন করার আলামত পাওয়া গেছে। সকালে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বলা হয়, সব অভিযোগ খতিয়ে দেখা হবে, অভিযুক্তদেরও করা হবে তলব। যারা পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেবে কমিশন। গত 15 বছরে বিচার বহির্ভূত অসংখ্য হত্যা, গুম ও খুনের ঘটনা ঘটিয়েছে বিগত সরকার। এসব ঘটনার নির্দিষ্ট কোনো হিসাব নেই কারো কাছেই। তাই সরকারের পৃষ্ঠপোষকতায় হওয়া এসব গুমের ঘটনার আসল তথ্য খুঁজতে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। গত 15 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই কমিশনে অভিযোগ দাখিলের কার্যক্রম। এরই মধ্যে গত মঙ্গলবার গোয়েন্দা পুলিশের কার্যালয় পরিদর্শন করেছেন গুম সংক্রান্ত কমিশনের 4 সদস্য। প্রায় 4 ঘণ্টা ডিবি প্রধান সহ উচ্চ পর্যায়ের তদন্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। বিভিন্ন ভবন পরিদর্শন করেন, ঘুরে দেখেন কথিত আয়নাঘরও। এখন পর্যন্ত সম্পূর্ণ কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গুম সংক্রান্ত কমিশনের 5 সদস্য। জানান, মাত্র 13 কার্য দিবসে 400 গুমের ঘটনা জমা পড়েছে কমিশনে। খতিয়ে দেখা হচ্ছে সেগুলো। তো আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং মানুষের অনেক রেসপন্স পেয়েছি। আমাদের ফর সাবমিশন অফ কমপ্লেন্টস আমাদের আর্লিয়ার ডেডলাইন বা টাইমলাইন ছিল আপনার 30 সেপ্টেম্বর 2024। সাবসিকুয়েন্টলি আমরা আরেকটা বিজ্ঞপ্তি দিয়ে টাইমলাইনটা আমরা এক্সটেন্ড করে আপ টু 10 অক্টোবর 2024 করা হয়েছে। কমিশনের সদস্যরা জানান, পরিদর্শনের আগেই আয়নাঘরে বিভিন্ন পরিবর্তন করার আলামত পেয়েছেন তারা। তাই আর কোনো পরিবর্তন যাতে না করা হয় তা লিখিতভাবে জানানো হয়েছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে, যেখানে ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল। 6 আগস্ট 2009 থেকে 5 আগস্ট 2024 সালের মধ্যে হওয়া গুমের ঘটনাগুলো খতিয়ে দেখবে এই কমিশন। এরপর অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুর ও যাত্রাবাড়ীতে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি। এদিকে বিএফ শাহীন কলেজের ছাত্র আহনাফ হত্যায় অভিযোগ দায়ের করেছে তার মা। এখন পর্যন্ত আসা অভিযোগের প্রায় সবকটিতে প্রধান আসামি শেখ হাসিনা। এদিকে ট্রাইব্যুনালের মূল ভবন পরিদর্শন করেছেন গণপূর্তর প্রধান প্রকৌশলী। জানিয়েছেন 3 থেকে 4 মাসের মধ্যে সংস্কার কাজ শেষ হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা, গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালের প্রসিকিউশনে 54টি অভিযোগ জমা পড়েছে। 2টি ছাড়া প্রত্যেকটি আবেদনেই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 18 জুলাই কমপ্লিট শাটডাউন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে কলেজ শিক্ষার্থী সাকিব হাসান এবং 4 আগস্ট লক্ষ্মীপুরে উসমান গনি হত্যার বিচার চেয়ে বৃহস্পতিবার শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করে 2টি অভিযোগ দাখিল করেছে তাদের পরিবার। তাদের আইনি সহায়তা দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি। আমার সন্তানের মাথার মধ্যে পিছনে গুলিটা লাগছে, আর পিছনে ডাইন সাইডে যে সিনা বরাবর গুলি লাগছে, মাথার গুলিটা এবার আমি আঙ্গুল দিছি, আঙ্গুলটা পুরো ঢুকে গেছে ভিতরে। আমি আজকে মিছিলে যাবই। আমি তাকে বললাম, দাও বাবা, আল্লাহর কাছে আমানত, তাওয়াক্কাল তো আল্লাহ করে তাকে ফোনে বিদায় দিলাম। আওয়ামী যে সন্ত্রাসীরা আমার ছেলেকে গুলি করে মারছে, তাদের বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি কামনা করছি। 4 আগস্ট মিরপুর 10 নম্বরে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী আহনাফ নিহতের ঘটনায় আরেকটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। ছেলে হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন মা। আমি আন্দোলনে যাব, তো 4 তারিখ আমি ওকে অনেক চেষ্টা করি আটকানোর জন্য, কিন্তু আমাকে মিথ্যা কথা বলেই নিচে বের হয়। আমার বাচ্চা যেন সুষ্ঠু বিচার পায়। চিফ প্রসিকিউটর জানান, আন্দোলনে জড়িত যে কোনো শিক্ষার্থী অভিযোগ ও তথ্য জমা দিতে পারবেন ট্রাইব্যুনালে। এক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে শিক্ষার্থী ও তথ্যদাতাদের। যে তোমরা তোমাদের সহপাঠী সহকর্মী যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে বা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এখানে নির্ভয়ে এসে সাক্ষ্য দিতে পারে, ঘটনাগুলো জানাতে পারে এবং তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের এবং আমাদের।
এদিকে বিচারের উপযোগী করতে ট্রাইব্যুনালের মূল ভবন পরিদর্শন করেছেন গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী। তিনি জানান 3 থেকে 4 মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ। আমরা এখানে রেট্রোফিট করতে হবে, কিছু ছাদ আমরা চিন্তা করতেছি যেটা আমরা রিপ্লেস করতে হবে, ফেলে দিয়ে নতুন করে আমরা করব। ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরাতন ট্রাইব্যুনাল ভবন পরিত্যক্ত ঘোষণা করে টিনশেড বিল্ডিংয়ে এতদিন চলছিল বিচার কাজ। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। ডিসি পদায়ন নিয়ে যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের সাথে হোয়াটসঅ্যাপে কথোপকথন ভুয়া বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেন, ওই মোবাইলই তার নয়। ভুয়া নিউজ প্রকাশের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে যাওয়ার কথাও জানান সচিব। তবে হোয়াটসঅ্যাপের সেই স্ক্রিনশট চোখের দেখায় সঠিক বলে মনে করছেন এক আইটি বিশেষজ্ঞ। এরপরও এ নিয়ে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে বলে মনে করছেন তিনি। বিস্তারিত আখলাকুস সাফার প্রতিবেদনে। জেলা প্রশাসক পদায়ন নিয়ে আলোচনা সমালোচনা প্রশ্ন যেন শেষই হচ্ছে না। প্রথমে হট্টগোল, এরপর 3 কোটি টাকার উড়ো চেক নিয়ে জল গড়িয়েছে অনেক। তদন্ত কমিটি গঠন করে চেক ইস্যু নাকচ করে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। উইদাউট এনি সোর্স এটা বড় ধরনের কি বলবো গুজব ছড়িয়েছেন। এবার সামনে এসেছে কয়েকটি টেক্সটের স্ক্রিনশট। অভিযোগ, এগুলো সিনিয়র সচিব মোখলেসুর রহমানের সঙ্গে যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিনের হোয়াটসঅ্যাপ চ্যাট। আলাপচারিতায় ডিসি নিয়োগ নিয়ে সবকিছু গুছিয়ে আনা হয়েছে এবং এখন কেউ কিছু করতে পারবে না বলে সচিবকে জানাচ্ছেন জিয়াউদ্দিন। ওই টেক্সট অনুযায়ী সচিব নিজেকে নির্লোভ দাবি করে মাত্র 5C বা 5 কোটি টাকা দাবি করেন। উল্টো দিক থেকে তাকে সুখবর দিয়ে বলা হয় 10 কোটির কথা। যদিও পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন সচিব, বলেছেন ওসব স্ক্রিনশট ভুয়া। এমনকি যে মডেলের মোবাইল সেট দেখানো হয়েছে সেটি তার নয়। দেখেন, আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে। সচিব বলেন, প্রকাশিত খবরের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। এটা প্রেস কাউন্সিল আছে, অন্যান্য যা নিয়মকানুন আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন, তারা ব্যবস্থা নিচ্ছে। হোয়াটসঅ্যাপের ওই স্ক্রিনশটগুলো আপাত দৃষ্টিতে অথেন্টিক বলে মনে করা যায় বলছেন আইটি খাতে অভিজ্ঞ তানভীর হাসান জোহা। বলছেন এগুলো পরীক্ষা নিরীক্ষার সুযোগ আছে। ফোনের ভিতরে চার্জার লাগানো আছে এবং ব্যাটারিটি আসলে চার্জড হচ্ছে। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই স্ক্রিনশটটি আপাত দৃষ্টিকোণ থেকে এডিটেড বলে মনে হচ্ছে না। এখন তারপরও একটি বিষয় রয়েছে, সেটির মেটাডাটাকে আসলে বিশ্লেষণ করা খুব জরুরি। অর্থাৎ সোর্স স্ক্রিনশট যেটি, সেই সোর্স স্ক্রিনশটের তার মেটাডাটা বলতে বোঝাচ্ছে তার ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান, কোন লেন্স, কোন ক্যামেরা, কোন শাটারের স্পিড, কোন আইএসও দিয়ে, কোন IMEI নাম্বারের মাধ্যমে এই ছবিটি আসলে চিত্রটি আসলে চিত্রিত হয়েছে। এরই মধ্যে আলোচিত যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে সাভারের BPATCর MDS হিসেবে বদলি করা হয়েছে। সেখানে এখনও কাজ শুরু করেননি তিনি। যোগাযোগ করার চেষ্টা করেও জবাব পাওয়া যায়নি তার। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। জনপ্রশাসন সচিবকে নিয়ে রিপোর্ট কতটা সত্য তা যাচাইয়ে তদন্ত কমিটি করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ওই কমিটিতে সিনিয়র সাংবাদিকদেরও রাখা হবে বলে ব্রিফিংয়ে জানান তিনি। সমাজ কল্যাণ উপদেষ্টাও বলেছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে অন্তর্বর্তী সরকার। ডিসি পদায়নে দুর্নীতি ও গণমাধ্যমের খবর কতটা সত্য যাচাই করছে সরকার, এই ব্রিফিংয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা খতিয়ে দেখছি যে আমাদের এই রিপোর্টটার সত্যতা কতটুকু। তিনি আরো বলেন, সংবাদপত্রের স্বাধীনতা আছে, কিন্তু যাতে ভুল তথ্য না ছড়ানো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা আশা করব যে পত্রিকাগুলো তাদের নিউজ প্রেজেন্টেশনে আমরা আশা করব যে তারা কোনো ধরনের কোনো ডিসইনফরমেশন যাতে না ছড়ায়। সচিবালয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, 3 উপদেষ্টাকে নিয়ে তদন্ত কমিটির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আইটি উপদেষ্টা তো থাকবেন, ল মিনিস্ট্রি তো থাকবেই, তো আপনারা কি বলে সেভাবে হোম থাকবে, তো এই তো এর চেয়ে বেশি লাগে।
প্রকাশ হওয়া হোয়াটসঅ্যাপ কথোপকথনের কতটা সঠিক আর কতটা এআই জেনারেটেড তাও খতিয়ে দেখা হবে বলে জানান উপদেষ্টা। দেখুন, যে ক্লিপটা সোশ্যাল মিডিয়াতে বহুল প্রচারিত হয়ে গেল, সেটা কতখানি এআই প্রডিউসড আর কতখানি রিয়েল, কতখানি ফেক, কতখানি রিয়েল, আমাদের মতো সাধারণ মানুষ বলতে পারে না। তো ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে, এটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি এটা জানার জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে কথা হয়ে গেছে। এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত মোট ৬টি কমিশনের মধ্যে ৫টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে গেজেট প্রকাশ করা হয়েছে। ডক্টর বদিউল আলম মজুমদারকে নির্বাচন ব্যবস্থা, সফর রাজ হোসেনকে পুলিশ সংস্কার, বিচারপতি শাহ আবু নাইমকে বিচার বিভাগ, ডক্টর ইফতেখারুজ্জামানকে দুর্নীতি দমন ও আব্দুল মুঈদ চৌধুরীকে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান করে পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা হয়েছে। এখন শুধু বাকি আছে একটি সংবিধান সংস্কার কমিশনের গ্যাজেট প্রকাশ। এর আগে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে ২ থেকে ৩ দিনের মধ্যে সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজারের অস্থিরতা দূর করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রলীগের মতো প্রোটোকল সিন্ডিকেট চলবে না বলেও জানান নেতারা। বিকেলে রাজধানীর উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমাবেশে একথা জানান তারা। বলেন, মেগা প্রকল্পের নামে মেগা চুরি করেছে আওয়ামী লীগ সরকার, অথচ তাদের দোসররাই এখন অপচেষ্টায় লিপ্ত। এ সময় ভারতকে উদ্দেশ্য করে ছাত্র নেতারা বলেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা ভারতে ঘুরে বেড়াচ্ছে। ভারত যদি তাদের আশ্রয় দেয় তাহলে তাদের সাথে পররাষ্ট্রনীতি তাদের আচরণের মতো হবে। দুর্গাপূজায় প্রত্যেকটি পূজা মণ্ডপে এবার সর্বোচ্চ সতর্কতার সাথে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করবে, জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বিলিয়ন ডলার চুরির যে মেগা চুরির প্রজেক্ট, সেটি পুরো বাংলাদেশে হয়েছে। ৩৫,০০০ কোটি টাকা দিয়ে পদ্মা সেতু করেছে, ১৫ থেকে ২০,০০০ কোটি টাকা শুধু চুরি করেছে। বাজারের সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে সাধারণ মানুষের কাছে যেন বাজারগুলো পৌঁছে যায়, আপনারা সেই ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে করুন, না হয় ছাত্র নাগরিক এই সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। নানা প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তারা পড়েছেন চরম ভোগান্তিতে। সড়কে যানবাহন কম থাকায় বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে যাত্রীদের। আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অব্যাহত থাকতে পারে বৃষ্টি। বুধবার সন্ধ্যা থেকে কখনো ঝিরঝির কখনো ভারী বৃষ্টি হচ্ছে রাজধানীতে। টানা বৃষ্টিতে অনেক সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা, কোথাও কোথাও জমেছে হাঁটু পানি। গতকাল বাড়ি ফিরতে গিয়ে পোহাতে হয় চরম দুর্ভোগ। সপ্তাহের শেষ কর্মদিবসের শুরুতেও বিপাকে পড়েন অফিস ও স্কুলগামী এবং কর্মজীবী মানুষ। খুব কষ্ট ভাই, আর পারতেছি না, আমি আসলে হাসপাস হয়ে যাইতে পারতেছি না, গাড়ি নেই, তারপরে 20 টাকার ভাড়া রিক্সার 100 টাকা চাচ্ছে। নোংরা পানির ভিতরে চলাচল করা যাচ্ছে না, জামা কাপড় সব ভিজে যাচ্ছে। রাস্তাঘাটের ড্রেন যদি ক্লিয়ার থাকতো তাহলে তো পানি সরে যেত। আগামী 48 ঘন্টার ভিতরে বাংলাদেশ এবং তৎসংলগ্ন যে উত্তর বঙ্গোপসাগর আছে ওইসব অঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বৃষ্টির যে ধারা, সেই ধারা আমাদের এখন পর্যন্ত আমাদের প্রেডিকশন অনুযায়ী আরও 2 দিন মোটামুটি অব্যাহত থাকার সম্ভাবনা আছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছে এনবিআর এর দাবি করা 666 কোটি টাকা দিতে রায় দিয়েছিলেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ সে রায় লিখতে গিয়ে বিব্রত হয়েছেন হাইকোর্টের এক বিচারপতি। মামলার নথিপত্র পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। এখন তৃতীয় বেঞ্চে এর নিষ্পত্তি হবে। সকালে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ সংক্ষিপ্ত সে রায় শতপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন। গত 4 আগস্ট কল্যাণের কাছে এনবিআর এর 666 কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। রায়ের পর আইনজীবীরা জানান, ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা সরকারকে পরিশোধ করতে হবে। এর আগে 11 মার্চ গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর দাবির মামলা 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ। মামলার বিষয়ে ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ডক্টর ইউনূসের প্রতিষ্ঠানে একের পর এক ভৌতিক ট্যাক্স দাবি করা হয়েছিল। উইথড্র নয়, যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই সকল মামলা লড়তে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বিজিবি সদর দপ্তর পিলখানায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, একটি মহল সংখ্যালঘুদের ভয় দেখিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশ নিয়ে নেতিবাচক প্রচার চালাতে এমন করছে। ডিজি বলেন, সীমান্তে নজরদারি আরও কড়াকড়ি করা হয়েছে। তিনি জানান, বিজিবির কোনো সদস্য পলাতক নেই, একটি অস্ত্র খোয়া যায়নি। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের চেয়ে কম সক্রিয় হওয়ায় তখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কৈফিয়ত দিতে হয়েছে বলে সাংবাদিকদের জানান মহাপরিচালক। এছাড়াও তৎকালীন সরকারের আদেশ সরাসরি নাকচ করা সম্ভব ছিল না বলে মন্তব্য করেন মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। আওয়ামী লীগকে আগামী 10 বছরের জন্য নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে গণ অধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ও নতুন কর্মী যোগদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। নুরুল হক নূর বলেন, গত 1.5 দশকে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দেশে নির্বিচারে গুম খুন চালিয়েছে। এর নেপথ্যে ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই দলের প্রতি মানুষের একরাশ ঘৃণা তৈরি হয়েছে, তাই চিরতরে নিষিদ্ধ বা অন্তত 10 বছরের জন্য এই দলকে নিষিদ্ধ করতে হবে। এ সময় সাধারণ জনগণের মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে জরিপ করার আহ্বানও জানান তিনি। এছাড়া আসন্ন নির্বাচনে 300 আসনের প্রার্থিতা দেওয়ার ঘোষণা দেন তিনি। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ না করে একটা নির্দিষ্ট মেয়াদে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা দরকার এবং শেখ হাসিনার মতো গণহত্যার যারা মাস্টারমাইন্ড তাদেরকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ভিডিও জার্নালিস্ট শাহিন আলম হত্যা চেষ্টা মামলার আপিলের রায় 3 নভেম্বর নির্ধারণ করেছেন মহানগর দায়রা জজ আদালত। দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ মোর্শেদুল ইসলামের আদালত এই তারিখ নির্ধারণ করেন। এ বিষয়ে শাকিল হাসানের আইনজীবী জানান, অপরাধের ধারা অনুযায়ী সাজা কম হয়েছে এবং মূল ভিডিও ফুটেজ না দেখে আর তা আমলে না নিয়ে সিএমএম রেজাউল করিম চৌধুরী আগে রায় ঘোষণা করেছিলেন, যা সঠিক হয়নি। এখন আদালত বলেছেন, পেন ড্রাইভের মূল ভিডিও ফুটেজটি দেখে তিনি রায় পুনর্বিবেচনা করবেন। আমরা সাজার বিরুদ্ধে আপিল করেছি, আসামি পক্ষ সাজার মধ্যে আপিল করেছি। আজকে 3টা আপিল শুনানি হয়েছে। উপরে শুনানি শেষে 3/11/24 তারিখে রায়টি ধার্য করেছে। আমরা আশা করি আমরা আমাদের ন্যায় বিচার পাবো। লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পরিধি বাড়ায় দেশটির প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও বাড়ছে আতঙ্ক। প্রাণ বাঁচাতে ঘর বাড়ি ছেড়ে বৈরুতের বহু আশ্রয় কেন্দ্রে উঠেছেন কমপক্ষে 3000 বাংলাদেশি। এ অবস্থায় দেশে ফিরতে সরকারের সহায়তা চেয়েছেন লেবানন প্রবাসী বাংলাদেশিরা। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার পাঠানো তথ্য ও ফুটেজ নিয়ে ডেস্ক রিপোর্ট। যে কোনো মুহূর্তে হামলার শঙ্কা মাথায় নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে লেবাননে বসবাসকারী অসংখ্য বাংলাদেশি। প্রয়োজনীয় খাবার, পানি ও আশ্রয় কেন্দ্রের অভাবে কাটাচ্ছেন মানবেতর জীবন। লেবাননের বর্ডার থেকে আসছে আমার 2টা মেয়ে নিয়ে আজকে 1 সপ্তাহ ধরে যুদ্ধ ভয়াবহ। আমার বাসার চারদিক দিয়ে বাসা সম্পূর্ণ বাসা বাড়ি ভেঙে গেছে। এখন আমি আশ্রয় কেন্দ্রে আছি। আমরা বাঁচতে চাই, আমরা মরণ চাই না এই দেশে থেকে। ঘরবাড়ি হারিয়ে প্রাণ বাঁচাতে কেউ কেউ ঠাঁই নিয়েছেন রাজধানীর বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। বৈরুতের মোকাল্লেস এলাকার এক শরণার্থী শিবিরে আছে অন্তত 200-র বেশি বাংলাদেশি। নারী পুরুষের পাশাপাশি এ শিবিরে শিশুরাও রয়েছে। পরিবার পরিজন নিয়ে এই আতঙ্কিত পরিস্থিতি থেকে রেহাই পেতে যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান এ প্রবাসীরা। আমরা লেবাননে অনেক কষ্টে আছি, আমরা বাংলাদেশে যেতে চাই। আমগো টাকা পয়সা নাই, আমগো জেমবেক তাড়াতাড়ি করে আমগো দেশে লইয়া যান। যুদ্ধ অনেক ভয়াবহ, আমগো দেশের ব্যবস্থা করেন। শিবিরে আশ্রয় নেয়া বাংলাদেশিদের খাবার সহ সব ধরনের সহযোগিতা দিচ্ছে লেবাননের বাংলাদেশি দূতাবাস। আন্তর্জাতিক সংস্থা IOM এর উদ্যোগে চলছে আহত শরণার্থীদের চিকিৎসা। পাশাপাশি কাজ করছে দেশটির বাংলাদেশি কমিউনিটিও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।